মাননীয় প্রধানমন্ত্রীর ইমিডিয়েটলি তার পাকিস্তান এবং চীনের সাথে সামরিক সম্পর্ক করতে হবে। তাকে ওয়ার্নিং দিতে হবে, বর্ডারে যদি আর একটা গুলি চলে তাহলে আমরা ইন্ডিয়ার সাথে পররাষ্ট্র, বাণিজ্য সব রকম সম্পর্ক ছিন্ন করব। ভারত নিয়ে লাগাতার উস্কানিমূলক মন্তব্য, বক্তা বদলাচ্ছে, তবে মোদ্দা কথা একটাই, ভারত আমাদের শত্রু। দেশে জুলাই আন্দোলনের পর এক শ্রেণীর মানুষ ভারতকে বাংলাদেশের শত্রু বানাতে উঠে পড়ে লেগেছেন। ভারত ভালো নয় এই কথা বোঝাতে অযথা চীন পাকিস্তানের প্রসঙ্গ কথায় কথায় টেনে আনছেন। একজনকে খারাপ বোঝাতে আরেকজনকে তোল্লাই দেওয়ার কাজটা ভালো করেই সারছেন পিনাকি, শাহরিয়ার কবিররা। ভারতের সঙ্গে বাংলাদেশের একটি স্বাভাবিক বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। বাংলাদেশ ভারত থেকে চাল, তেল, অক্সিজেন, পেঁয়াজ সহ বিভিন্ন দ্রব্য আমদানি করে থাকে। রাজনৈতিক চাপে পড়ে ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক একাধিকবার বন্ধ হয়ে গেছে, আর তার প্রভাব পড়েছে বাংলাদেশের আম বাঙালির পকেটে। ভারত থেকে কি আমদানি করে বাংলাদেশ, রাজনৈতিক টানাপোড়েনে কতটাই বা ক্ষতি হয়েছে, আমরা তার এক টুকরো ছবি তুলে ধরব। ভারত থেকে চাল আমদানি করে বাংলাদেশ। চীনকে টপকে চাল উৎপাদনকারী দেশ হিসেবে বিশ্বে প্রথম স্থানে উঠে এসেছে ভারত। ভৌগোলিকগত অবস্থানের কারণে ভারত থেকে বাংলাদেশের চাল আমদানি খরচ অনেকটাই কম। চলতি বছরে বাংলাদেশ ভারত থেকে 2 লক্ষ মেট্রিক টন সিদ্ধ চাল আমদানি করবে বলে সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত অবশ্যই দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্কের উন্নতি ঘটাবে। বাংলাদেশের চালের দাম, বিশেষ করে সিদ্ধ চালের দাম বেড়ে যাওয়ায় বাংলাদেশ সরকার এই সিদ্ধান্ত নিতে এক প্রকার বাধ্য হয়েছে। ইউনূসের আমলে ভারত বিরোধিতা বাংলাদেশের মাটিতে এক অন্য পর্যায়ে চলে যায়। ভারতীয় পণ্য বর্জনের ডাক দেওয়া হয়। সে সময় ভারত থেকে চাল কেনা বন্ধ করে দেয় বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে চাল উৎপাদন হয় না, অথচ বাংলাদেশ দেশের চালের বাজার স্থিতিশীল রাখতে দুবাই থেকে চাল কেনা শুরু করে। ভারতীয় চাল ঘুরপথে কেনায় বাংলাদেশের মানুষকে বাড়তি টাকা গুনতে হয় সেবার। একবার ভাবুন তো, ভারত থেকে চাল যাচ্ছে দুবাইয়ে, সেখানে ট্রান্সপোর্টেশন খরচ রয়েছে। সেই চাল আবার আসছে বাংলাদেশে, সেখানেও ট্রান্সপোর্টেশন খরচ রয়েছে। এ যেন চোরের ওপর রাগ করে মাটিতে ভাত খাওয়া। দুই দেশের বাণিজ্যিক ঘাটতি কমাতেই নাকি এমন সিদ্ধান্ত সেবার নেওয়া হয়েছিল। অর্থনীতিবিদদের মতে এতে প্রতি টন চালে বাড়তি টাকা গুনতে হয়েছে সরকারকে, যা জনগণের ট্যাক্সের টাকা। রাজনৈতিক স্বার্থে দেশবাসীর আর্থিক স্বার্থ নজরআন্দাজ করে সাবেক ইউনূস সরকার। 2023-24 অর্থ বছরের হিসেবে চাল উৎপাদনে বাংলাদেশে বিশ্বের তৃতীয়। দেখে নিই প্রথম 10-এর তালিকায় কোন কোন দেশ ছিল। চীন 14.46 কোটি মেট্রিক টন, ভারত 13.78 কোটি মেট্রিক টন, বাংলাদেশ 3.70 কোটি মেট্রিক টন, ইন্দোনেশিয়া 3.30 কোটি মেট্রিক টন, ভিয়েতনাম 2.63 কোটি মেট্রিক টন, থাইল্যান্ড 2.00 কোটি মেট্রিক টন, ফিলিপাইন্স 1.23 কোটি মেট্রিক টন, মিয়ানমার 1.19 কোটি মেট্রিক টন, পাকিস্তান 0.98 কোটি মেট্রিক টন, কম্বোডিয়া 0.74 কোটি মেট্রিক টন। এখন অবশ্য চাল উৎপাদনে চীনকে ছাপিয়ে গেছে ভারত। বাংলাদেশ সে সময় চাল উৎপাদনে বিশ্বের তৃতীয় স্থানে থাকা সত্ত্বেও ইউনূস আমলে 8 নম্বরে থাকা মিয়ানমার থেকে চাল আমদানি করা হয়েছে। দুবাই তো তালিকাতেই নেই। চাল আমদানি করা হয়েছে ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, পাকিস্তানের মতো দেশ থেকে, যারা চাল উৎপাদনে বাংলাদেশের চেয়ে অনেক নিচে। দেশীয় বাজারে চালের দাম হু হু করে বাড়তে থাকায় ভারত থেকে আরও 50,000 টন নন বাসমতি সেদ্ধ চাল কেনার সিদ্ধান্ত নেয় ইউনূস সরকার। এতে প্রতি কেজি চালের দাম পড়ে 44 টাকা 1 পয়সা। ইউনূস আমলে পাকিস্তানের সঙ্গে প্রথমবারের মতো সরাসরি বাণিজ্য শুরু করে বাংলাদেশ। পাকিস্তান থেকেও চাল কেনা শুরু করে বাংলাদেশ। পাকিস্তান থেকে প্রতি টন চাল কেনা হয়েছে $499। বাংলাদেশি মুদ্রায় ইসলামাবাদ থেকে প্রতি কেজি চাল কিনতে বাংলাদেশের লেগেছে প্রায় 61 টাকা। এবার আসি অক্সিজেনের প্রসঙ্গে। বাংলাদেশ ভারত থেকে মেডিকেল অক্সিজেন আমদানি করে। বাংলাদেশে গড়ে প্রতিদিন 100 থেকে 120 টনের মতো অক্সিজেনের দরকার হয়। করোনার সময় নিজেদের অক্সিজেনের সংকট মেটাতে বাংলাদেশকে অক্সিজেন দেওয়া বন্ধ করে দিয়েছিল ভারত।
26শে এপ্রিল 2021 সালে প্রথম আলো একটি প্রতিবেদন প্রকাশ করে। সেখানে বলা হয় ভারত থেকে অক্সিজেন আমদানি বন্ধ হয়ে গিয়েছে, কারণ ভারতে করোনা সংক্রমণের বাড়বাড়ন্ত। দেশের চিকিৎসা খাতে অক্সিজেনের চাহিদা বড় একটা অংশ আমদানি হয় ভারত থেকে। প্রতি মাসে শুধু বেনাপোল বন্দর দিয়েই প্রায় 30,000 টন অক্সিজেন আমদানি হয়ে থাকে। ভারত থেকে অক্সিজেন আমদানি বন্ধ হয়ে যাওয়ায় করোনাকালে বিশেষ ব্যবস্থা গ্রহণ করে বাংলাদেশ সরকার। অক্সিজেন সরবরাহকারীদের সরবরাহ বাড়াতে বলে এবং একই সঙ্গে হাসপাতালগুলিতে জীবন রক্ষাকারী অক্সিজেনের অপচয় কমানোর পরিকল্পনা করে। বাংলাদেশে যারা ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন তৈরি করে এরকম বেশ কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলতে শুরু করে সরকার। যদি প্রয়োজন পড়ে তাহলে তারা মেডিকেল অক্সিজেন সরবরাহ করবে। ভারত বাংলাদেশকে মেডিকেল অক্সিজেন দেওয়া বন্ধ করায় বেশ সমস্যায় পড়ে গিয়েছিল বাংলাদেশ। এর থেকে আরও একটি বিষয় স্পষ্ট, বাংলাদেশ মেডিকেল অক্সিজেনের জন্য ভারতের ওপর অনেকাংশে নির্ভরশীল। বাংলাদেশে একসময় ডিজেলের প্রায় পুরোটাই আসতো মধ্যপ্রাচ্য থেকে, মূলত কুয়েত থেকেই তেল আনা হতো। তবে গত 2 দশকে আমদানির উৎসে বড় পরিবর্তন এসেছে। এখন দক্ষিণ পূর্ব এশিয়ার কয়েকটি দেশ ডিজেল সরবরাহ করে থাকে বাংলাদেশকে। এই তালিকায় রয়েছে ভারতও। কৃষি খাত থেকে শিল্প কারখানা ডিজেল ব্যবহার করা হয়। বিদ্যুৎ ঘাটতির সময় কিছু বিদ্যুৎ কেন্দ্র ডিজেল ব্যবহার করা হয়। ফলে পরিবহন, কৃষি, শিল্প ও বিদ্যুৎ সব খাতেই এই জ্বালানির ওপর বাংলাদেশের ব্যাপক নির্ভরতা রয়েছে। ভারতের আর্থিক সাহায্যে 130 কিলোমিটার দীর্ঘ ভারত বাংলাদেশ মৈত্রী পাইপলাইন 2022 সালের ডিসেম্বর মাসে চালু হয়। এই পাইপলাইনের মাধ্যমে ভারতের নুমালীগড় রিফাইনারি থেকে ডিজেল সরাসরি দিনাজপুরের পার্বতীপুর ডিপোতে পৌঁছায়। ইরান আমেরিকার যুদ্ধে বিশ্বজুড়ে জ্বালানি সংকট দেখা দিয়েছে। তার মাঝেও বাংলাদেশকে ডিজেল সরবরাহ করেছে ভারত। প্রথমে মার্চ মাসে আসে 5,000 মেট্রিক টন ডিজেল, এপ্রিল মাসে আসে আরও 7,000 মেট্রিক টন তেল। এইভাবে ধাপে ধাপে ভারত বাংলাদেশকে ডিজেল দিয়েছে। নিন্দুকরা হয়তো বলবেন চুক্তি হয়েছে তাই ভারত বাংলাদেশকে তেল বেচতে বাধ্য, কিন্তু আদৌ কি তাই? বিশ্বের জ্বালানি সংকটের অজুহাতে ভারত চুক্তি ভঙ্গ করতেই পারত। তা না করে ভারত যা করেছে সেটা মানবিকতা ছাড়া আর কিছুই নয়। ইউনূস আমলে ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ করে বাংলাদেশ। পেঁয়াজ উৎপাদনে আত্মনির্ভরতার গাউনি গেয়ে পেঁয়াজ আমদানি বন্ধ করে দেওয়া হয়, কিন্তু তাতে লাভের লাভ কিছু হয়নি। স্থানীয় পেঁয়াজের যোগান কম থাকায় হু হু করে বেড়ে যায় পেঁয়াজের দাম। বাধ্য হয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু করে বাংলাদেশ। অর্থাৎ বারবার 2 দেশের বাণিজ্যিক সম্পর্ক ক্ষতির চেষ্টা হয়েছে, আর তার বড় প্রভাব পড়েছে বাংলাদেশে। বাড়তি টাকা খরচ হয়েছে চাল, পেঁয়াজ, তেল কিনতে। ভারত বাংলাদেশের মধ্যে গভীর বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। বাংলাদেশের এক শ্রেণীর মানুষ এই সম্পর্ক ধরে রাখতে চান না। তারা রাজাকার, তারা পাকিস্তানপন্থী। ভারত বিরোধিতা করতে গিয়ে তারা পাকিস্তানকে টেনে আনে কথায় কথায়। এরা মুক্তিযুদ্ধ মানেন না, ভাষা আন্দোলনকেও স্বীকৃতি দেয় না। এদের একমাত্র কাজ যেন-তেন প্রকারে ভারত বিরোধী এজেন্ডা তৈরি করা। কাজেই সাবধানী হতে হবে বাংলাদেশবাসীদের। যারা এজেন্ডা তৈরি করেন ক্ষতিটা তাদের হয় না, যারা এজেন্ডার ফাঁদে পা দেন ক্ষতিটা আদতে তাদেরই। এইরকম আরও খবর পেতে নজর রাখুন জিওপালস টিভিতে।